মালয়েশিয়া দিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু কাল। দুটি সমঝোতা ছাড়াও শ্রমবাজারে নজর। কুয়ালালামপুর থেকেই যাবেন চীনে। দুটি চুক্তি সহ গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ কমিটিতে দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। সফর ঘিরে নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা দেখছে সরকার। জাতীয় স্বার্থ ও ভারসাম্যই পররাষ্ট্রনীতির ভিত্তি। দীর্ঘমেয়াদী সম্পর্কের জোর মার্কিন রাষ্ট্রদূতের। Could never go wrong in the long run in betting on the United States. We will go on the basis of our national interest. আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে nobody will dictate. এই সম্পর্কে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে এক ধরনের নেতিবাচক পরিবেশ পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশেও তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়। আশা প্রধানমন্ত্রীর। শিশুর বিকাশে কাজ করছে সরকার। পড়ালেখার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার তাগিদ। সাম্বার তালে জয় ফেরায় উচ্ছ্বাস ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরছেন নেইমার। নেদারল্যান্ডসের মুখোমুখি সুইডেন। জার্মানির সঙ্গে লড়বে আইভরি কোস্ট। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দল নয়, মাফিয়া গোষ্ঠী। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক থাকার নির্দেশনা। বেনজিরকে আমিরাত থেকে দ্রুত ফেরানোর আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি। অভিযোগ জামাত আমিরের। ভুল সংশোধন করে জনগণের কাতারে আসার আহ্বান। সংসদে ফয়সালা না হলে বিপ্লবের হুঁশিয়ারি। এবং হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশুর। বিশেষ ক্যাম্পেইনের 1 মাস পরও অনেকে টিকার আওতায় না আসায় বাড়ছে শঙ্কা। র্যাপিড রেসপন্স টিম গঠনের পরামর্শ। মালয়েশিয়া দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর। সেখান থেকেই যাবেন চীন। কাল দেশ ছাড়বেন সরকার প্রধান। কুয়ালালামপুরে দুটি সমঝোতা সহ শ্রমবাজার নিয়ে হবে আলোচনা। এদিকে বেইজিংয়ে দুটি চুক্তি ও 13টি সমঝোতা সইয়ের আশা করছে ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা সহ নদী ব্যবস্থাপনা প্রকল্পগুলো নিয়েও হবে আলোচনা। ভূ রাজনীতির সব সমীকরণ উল্টে দিয়ে রোববার মালয়েশিয়া দিয়ে বিদেশ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদিনের সফরে 22 জুন মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আলোচনায় জনশক্তি রফতানি ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের পাশাপাশি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব। বলেন, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থনের ব্যাপারে অনুরোধ জানাবে ঢাকা। 21 জুন 2026 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে স্বাগত হবেন। পরদিন 22 জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কমিটিতে দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। দেশটি থেকেই চীন সফর শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ান ও বেইজিংয়ের 2 ধাপে রাষ্ট্রীয় সফরে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সহ 17টি সম্মতিপত্র সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে চীন সফরের সূচি জানানো হয় ব্রিফিংয়ে। 25 জুন চীনের প্রধানমন্ত্রী এবং 22 জুন রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের সঙ্গে এসব চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহযোগিতা এবং নদী ব্যবস্থাপনা খাত।
বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা প্রকল্পগুলো নিয়ে ভবিষ্যৎ সহযোগিতার কাঠামো গঠনের বিষয়টি আলোচনায় থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী 22 জুন বিকালে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যায় দালিয়ানে পৌঁছালেন। 26 তারিখে বেইজিংয়ে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। ফিজিবিলিটি স্টাডিটা আমরা রিভিজিট করছি এগুলো, এবং ফিজিবিলিটি রিভিজিট করার পর আবার যেটা বললাম রিজার্ভার, ড্যামের সাইজ এগুলো আসবে, তারপর সমস্ত আলোচনা হবে। তার এটা এমইউ, দুটো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রোটোকল। এছাড়া চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর প্রস্তাবিত বিভিন্ন গ্লোবাল ইনিশিয়েটিভকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, এগুলোর সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সফর পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে। দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আমরা আশা করি। এই সফরের মাধ্যমে ভাতৃপ্রতিম দেশ মালয়েশিয়া ও চীনের সাথে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরো গভীর এবং বিস্তৃত হবে বলে আমরা আশা করছি। চীনের দালিয়ানে 23 জুন গ্লোবাল ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় সাইডলাইনে বিশ্বের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে দীর্ঘমেয়াদে ভুলের সংখ্যা নেই। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফুটবল প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, কারো ওপর নির্ভরতা নয়, জাতীয় স্বার্থ ও ভারসাম্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এদিকে সরকার প্রধানের বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও চীন সফরের আগে দুপুর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একের পর এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে আলাদা দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ টেনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে দীর্ঘমেয়াদে ভুলের শঙ্কা থাকে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জনগণকে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানান তিনি। So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. এমন মন্তব্যকে ব্যক্তিগত উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট, বিকজ আমরা তো কোনো আপনার লেজুর ভিত্তিক বা ইলিজিটিমেট গভর্নমেন্ট না। এদিকে রাজধানীর রমনায় এক আয়োজনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ঘিরে নেতিবাচক ও উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এই সফরকে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উস্কানি এবং এক ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। সব চক্রান্ত মোকাবেলা করে বিএনপি সরকার জাতীয় স্বার্থ রক্ষায় শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি করবে বলেও আশা রিজভীর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে তিস্তা অববাহিকায় নতুন আশার আলো। প্রত্যাশা, বছরের পর বছর ভাঙন, বন্যা আর খরার সঙ্গে লড়াই করে টিকে থাকা লাখো মানুষের বহুকাঙ্ক্ষিত মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে। এই সফরকে তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উত্তরের কোটি মানুষের অর্থনীতি, কৃষি ও অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে তিস্তা। বছরের পর বছর ভাঙন, আকস্মিক বন্যা ও শুষ্ক মৌসুমের তীব্র পানি সংকট মোকাবিলা করেও তিস্তা পাড়ের মানুষ এই নদীকে ঘিরেই বাঁচার স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা হবে তখন আমার এই তিস্তা নদীতে আপনার অগাধ পরিমাণ পানি থাকবে। দুই পাশে মনে করে মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ তৈরি হবে। আমাদের তিস্তা পাড়ের যে দুই পাশের লোকজনের বসত বাড়ি আছে, এগুলো জমি যেগুলো গেছে সেগুলো হয়তো
ফিরে পাবে এবং নদীর পানি যে পানিটা থাকা দরকার সে পানিটা থাকবে। তিস্তা অববাহিকার দুই পারের যে কৃষক আছে তারা লাভবান হবে, বেনিফিটেড হবে, সেই সঙ্গে দেশের উৎপাদন বৃদ্ধি হবে এবং দেশের জাতীয় উৎপাদনে খাদ্যশস্য প্রভাব ফেলবে। 17 জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পে রয়েছে তীর সংরক্ষণ ও খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সড়ক, গ্রোয়েন ও স্পান নির্মাণ সহ ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন। শুরু থেকেই প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে আসছে চীন। তাই প্রধানমন্ত্রীর চীন সফর তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। এই প্রকল্পে আমাদের উন্নয়ন সহযোগী যত দেশ আছে নানা পাটে তারা থাকতে পারে, কিন্তু কারিগরি পাটে যারা সমীক্ষা করেছে তাদের কাছে এই কাজটি দেওয়া জরুরি। এদিকে শুক্রবার তিস্তা নদী পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রী স্পষ্ট বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ভিসা জটিলতা সহ সব সমস্যার সমাধানের স্বপ্ন দেখছেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তারেক রহমান। মালয়েশিয়া থেকে সে খবর জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। রোববার মালয়েশিয়ার সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সরকার প্রধানের এই আগমনকে ঘিরে এখানকার সাধারণ প্রবাসী এবং সংশ্লিষ্ট মহলের মাঝে এক ধরনের আনন্দের আমেজ বিরাজ করছে। সবার চোখ এখন সোমবার সকালের সেই কাঙ্ক্ষিত দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের দিকে, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ প্রবাসী ও বিশ্লেষকদের জোরালো আশা যে দুই শীর্ষ নেতার এই আলোচনার মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের উন্নয়ন ঘটবে এবং প্রবাসী কর্মীদের দীর্ঘদিনের নানা জটিল সমস্যার একটি স্থায়ী ও কার্যকর সমাধান বেরিয়ে আসবে। মালয়েশিয়া 2030 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে রূপান্তরের যে লক্ষ্য নির্ধারণ করেছে, তার সাথে বাংলাদেশের এই নতুন সম্পর্ককে মেলানোর এখনই উপযুক্ত সময়। এর পিছনে বেশ কিছু যুক্তি রয়েছে, যেমন মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফির দিক থেকে বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ। মালয়েশিয়ান সরকারের সাথে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাইরা ভিসা সংক্রান্ত জটিলতায় আছেন, তাদের ভিসার এই জটিলতাটা যেন নিরসন করা হয়, পুনরায় যেন প্রবাসীরা ভিসা করতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল মালয়েশিয়াতে আসছেন। আমরা তার আশাকে কেন্দ্র করে আশা করতে পারছি যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে। এই বাস্তবতায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বেশ কিছু যুগান্তকারী প্রস্তাব বিবেচনা করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা, যার মধ্যে রয়েছে মালয়েশিয়ার প্রযুক্তি খাতের প্রকৌশলী সংকট মেটাতে বাংলাদেশের দক্ষ আইটি গ্র্যাজুয়েটদের সুযোগ দেওয়া এবং মালয়েশিয়ায় পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম অথবা ফুল টাইম কাজের সুযোগ তৈরি করা এবং পাশাপাশি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের যদি একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে নিয়মিত করা যায়, তবে মালয়েশিয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হবেন। অনেক পাসপোর্ট জটিলতা থাকে, এটাও যদি আমাদের প্রধানমন্ত্রী একটু নজর দেয় বা আমাদের হাইকমিশনদেরকে একটু বলে দেয়, তাহলে এটাও হয়রানি হতে হবে না আমাদের প্রবাসীতে যারা বসবাস করতেছে। সবশেষে বলা যায় যে অতীতের স্থবিরতা কাটাতে এবং কূটনৈতিক আমলাতান্ত্রিক জটিলতার বাইরে এসে এই প্রস্তাবগুলোকে বাস্তবে রূপ দিতে একটি ডেডিকেটেড যৌথ দ্বিপাক্ষিক উপদেষ্টা বোর্ড গঠন করা এখন সময়ের দাবি, যেখানে আমলাদের পাশাপাশি দুদেশের অভিজ্ঞ শিক্ষাবিদ এবং নীতি বিশেষজ্ঞরা থাকবেন। আর এটি মালয়েশিয়ার ডিজিটাল ভবিষ্যতের জন্য বাংলাদেশকে একটি অত্যাধুনিক অংশীদার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। তো মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাথেউস কুনিয়ার জোড়া গোলে হাইতিকে 3-0 গোলে হারিয়েছে সেলেসাওরা। স্কোর করেছেন ভিনিসিয়াস জুনিয়র। বড় জয়ে উচ্ছ্বসিত সেলেসাও সমর্থকরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল হেক্সা জয়ের মিশনে এগিয়ে যাবে বলে আশা তাদের। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
অবশেষে সাম্বা নৃত্যে মাতল বিশ্বকাপ। কুনিয়া ভিনিসিয়াসরা ফিরিয়ে আনলো ইতিহাস। প্রতিপক্ষ হিসেবে যে বরাবরই প্রিয় হাইতি, সবশেষ দেখায় 7 গোল দিয়েছিল সেলেসাও। এদিনও বড় ব্যবধান, আর তাতে উচ্ছ্বসিত দলটার ভক্ত সমর্থকরা। শত্রুর শত্রু বন্ধু এই প্রবাদটি যেন মনে করিয়ে দেয় আর্জেন্টিনার এই সমর্থকের কথায়। বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের চিরচেনা বিভক্তি প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্রের মাটিতেও। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্রায় 69,000 দর্শক ব্রাজিল হাইতির খেলা দেখেছেন। এছাড়াও নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন স্টেডিয়াম, পার্ক, খোলা মাঠ ও রাস্তায় বড় পর্দায় খেলা দেখেন অগণিত ফুটবল প্রেমী। হাইতির সাথে জয়ের পর ব্রাজিলিয়ানরা এখন স্বপ্ন দেখছেন গ্রুপ চ্যাম্পিয়ন হবার। আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসছি এখানে, আমরা এনজয় করতেছি। ব্রাজিল জিতে গেছে 3-0। সবাই একসাথে দেখতেছে, একটা আমেজ আছে। রিয়েল খেলাটা দেখতে পাইনি, এখান থেকেও কম না, খুব ভালো লাগছে। বড় ব্যবধানে হারায় হাইতির সমর্থকরা কিছুটা হতাশ হলেও 52 বছর পর বিশ্বকাপ খেলতে পারায় একই সাথে ছিলেন রোমাঞ্চিত। আজকে তো ব্রাজিলের সাপোর্ট ছিলাম এন্ড অনেক ভালো লাগছে যে ব্রাজিল জিতছে। আমরা আসলে অনেক দুঃখিত কারণ নেইমার অলরেডি ইনজুরড, সো হোপফুলি আমরা খুব সুন্দর একটা আরো সামনের ম্যাচগুলো আরো উপভোগ করব। শনিবার বস্টনে সি গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড মরক্কো। ম্যাচে 1-0 গোলে জয় পায় মরক্কো। ফলে ব্রাজিল আর মরক্কোর পয়েন্ট এখন সমান সমান। আজকে গ্রুপের অপর ম্যাচে মরক্কো জয় পেয়েছে, আর ব্রাজিল পেয়েছে হাইতির বিরুদ্ধে বড় জয়। শুক্রবার পরবর্তী ম্যাচে অর্থাৎ শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে স্কটল্যান্ডের, আর সেই ম্যাচই নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন, আর সেটি এখন দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়ে স্বস্তিতে বাংলাদেশের ব্রাজিল সমর্থকরাও। নেইমারবিহীন সাম্বার চোখ ধাঁধানো পারফরমেন্স নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা শেষে উল্লাসে মাতেন সমর্থকরা। বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে যে উন্মাদনা তার প্রাণকেন্দ্র বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি, মহসিন হলের মাঠ ও ভিসি চত্বরে বড় পর্দায় খেলা উপভোগ করেন ফুটবল ভক্তরা। শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন অনেকেই। খেলা শুরুর আগে কানায় কানায় পূর্ণ প্রাঙ্গণগুলো। কেউ গাছে, কেউ আবার ছাদে বসেই এনজয় করেছেন। উত্তেজনায় ঠাসা আক্রমণ পাল্টা আক্রমণে ব্রাজিলের প্রথম জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। সেই ম্যাচে আলহামদুলিল্লাহ 3 গোল দিছে, তো ভালো লাগতেছে। ব্রাজিল মানে হচ্ছে ইতিহাস সৃষ্টি করা। নেইমার ছাড়াই ব্রাজিলের যে পারফরম্যান্স তা মেসিহীন আর্জেন্টিনা কল্পনা করতে পারে না বলেও খোঁচা দেন সাম্বা নাচিয়েরা। যারা আমাদেরকে নিয়ে ট্রল করছে আর্জেন্টিনা, আসলে আমাদেরকে ট্রল করার কিছু নাই। আমরা সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করার জন্য রেডি আছি। 3টা গোল আর্জেন্টিনাকে উৎসর্গ করলাম। আমাদেরকে এখন 7 আপ বলতে পারবে না। আমরা এখন কাউন্টার অ্যাটাকে 3-20 উপহার দিলাম আর্জেন্টিনাকে। তাদের প্রত্যাশা পরের ম্যাচেই হয়তো সেলেসাও পোস্টার বয় ফিরবেন আর দল এগিয়ে যাবে হেক্সা মিশনের পথে। 2026 বিশ্বকাপে আমাদের হেক্সা পূরণ হবে। 11 গোল হতো, 11 থাকে 5 স্টারের লোক, আমরা 4 স্টার 3 স্টারের লোক না ভাইয়া। আমরা তো সবসময় লেভেলে থাকি। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন না হলে রাউন্ড অফ 32-তে কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে। তাই স্কটল্যান্ডের বিপক্ষে এই ধারাবাহিকতা বজায় থাকবে প্রত্যাশা হলুদিয়াদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র। হাইতির বিপক্ষে ম্যাচ শেষে এমন খবর জানিয়েছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। এদিকে নেইমার ফিরলেও রাফিনিয়ার ইনজুরি নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে ব্রাজিল শিবিরে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় অন্তত 1 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ফরওয়ার্ড। অবশেষে স্বস্তির সংবাদ ব্রাজিল ফুটবল ভক্তদের। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন নেইমার জুনিয়র, আর তাই স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে অর্থাৎ 24 জুনের ম্যাচে তাকে রেখেই একাদশ সাজাবেন কার্লো আনচেলত্তি, যে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই মাস্টারমাইন্ড। এবারের বিশ্বকাপ শুরু করার পর থেকেই মোটামুটি একটা অনিশ্চয়তা, কবে মাঠে ফিরছেন নেইমার। প্রথম ম্যাচে যে তিনি থাকছেন না সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, এবং পরবর্তীতে খবর আসে যে দ্বিতীয় ম্যাচেও তাকে পাওয়া যাবে না। অবশেষে হাইতির বিপক্ষে ব্রাজিল দ্বিতীয় ম্যাচে এবারে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে, এবং এই ম্যাচের পরে সুখবরটা দিয়েছেন কার্লো আনচেলত্তি। অবশ্য একই দিন এই ম্যাচে একটা অস্বস্তিতে পড়েছে ব্রাজিল। এই ম্যাচের 39 মিনিটে ইনজুরিতে পড়ায় মাঠ থেকে উঠে গেছেন রাফিনিয়া।
এবং তিনি যখন মাঠ থেকে উঠে যান তার চোখে মুখে একটা স্পষ্ট অস্বস্তি লক্ষ্য করা গেছে, অর্থাৎ তার চোটটা যে একেবারে সাধারণ নয় এবং সেটা যে মোটামুটি গুরুতর তা কিন্তু অনুমান করা গেছে খুব সহজেই। ব্রাজিলের কিছু গণমাধ্যম এবং আমরা যারা বিশ্বকাপ কভার করতে এসেছি আমরা এখানকার স্থানীয় সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি এই সব ইনজুরি সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে সেরে যায়, তবে ইনজুরি যদি ভয়াবহ হয় তবে এই ব্যবধানটা অর্থাৎ সময়ের ব্যবধানটা আরো বড় হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী চেক আপের আগে কোনো কিছুই বলা যাচ্ছে না রাফিনিয়াকে নিয়ে। এই ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন রাফিনিয়া, গোলের চান্স ক্রিয়েট করেছিলেন, যদিও বেশ কয়েকটি সুযোগ তিনি নষ্ট করেছেন। তারপরেও রাফিনিয়ার মতো একজন ফুটবলার, বিগ ম্যাচ ফুটবলার যে কোনো মুহূর্তে গেমের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারেন। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ব্রাজিলের জন্য দুশ্চিন্তার কারণ, কেননা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ব্রাজিলের জন্য হয়ে উঠতে পারে গ্রুপ নির্ধারণী ম্যাচ, যেহেতু ব্রাজিল দুটো ম্যাচে একটিতে জয় পেয়েছে, একটিতে ড্র করেছে। পক্ষান্তরে মরক্কো কিন্তু একটি ম্যাচে ড্র করেছে এবং একটি ম্যাচ জিতেছে। সুতরাং শেষ ম্যাচে গোল ব্যবধান অনেক হিসেব নিকেশ রয়েছে এবং এই হিসেব নিকেশের উপরই কিন্তু নির্ভর করছে পরবর্তীতে রাউন্ড অফ 32-তে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে কাকে পাবে। অবশ্য একটা স্বস্তির খবর, যেটা শুরুতে শঙ্কা তৈরি হয়েছিল, ব্রাজিল যদি এই গ্রুপ থেকে তৃতীয় স্থানে চলে যায় তাহলে হয়তো বা নকআউট ফেজে তাদের সামলাতে হতে পারে জার্মানি অথবা ফ্রান্সকে। সেই সংখ্যা অনেকটাই কাটিয়ে উঠেছে ব্রাজিল। কোনো অঘটন না ঘটলে ব্রাজিল তাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে না। তবে এটা হচ্ছে স্বস্তির সংবাদ বা এটা হচ্ছে দুশ্চিন্তা বা হচ্ছে কনসার্নের বিষয়। যাই হোক না কেন, ব্রাজিলকে কিন্তু রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট ফেজে সামলাতে হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেনকে, কারণ এই গ্রুপের যে কোনো দলের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ পড়তে পারে। সেক্ষেত্রে ব্রাজিল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে এক ধরনের ইকুয়েশন হবে গ্রুপে, ব্রাজিল যদি গ্রুপে রানার্স আপ হয়ে যায় সেখানে অন্য ধরনের একটা ইকুয়েশন হবে। মোটা দাগে বলা যেতে পারে ব্রাজিলকে এখন হচ্ছে আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করেই থার্ড ম্যাচের স্কোয়াড সাজাতে হবে। থার্ড ম্যাচে যেহেতু রাফিনিয়াকে পাওয়া যাচ্ছে না, নেইমারের ইনক্লুশন হচ্ছে, এটা অবশ্যই দলের জন্য স্বস্তি। একই সঙ্গে মাথায় রাখতে হবে গোল ব্যবধান, কারণ বিশ্বকাপ সবে মাত্র শুরু হয়েছে আর রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট ফেজে কোনো ভুল করা যাবে না। যে ভুল ব্রাজিল স্কোয়াড সিলেকশনের প্রথম ম্যাচে করেছিল, নকআউট ফেজে সে ধরনের কোনো সুযোগ থাকবে না, হারলেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে। এই বিষয়গুলো মাথায় রেখে নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপগুলো নেবে সিবিএফ টিম ম্যানেজমেন্ট। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে SM ইকবাল, সময় সংবাদ। অস্ট্রিয়া ম্যাচের আগে বড় ধাক্কা আর্জেন্টিনা শিবিরে, ইনজুরিতে ছিটকে গেছেন ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। ডান পায়ের পেশিতে চোট অনুভব করেন তিনি, পরে তাকে পরবর্তী ম্যাচে না খেলানোর পরামর্শ দেন চিকিৎসক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মন্টিয়েল আবারও মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে অস্ট্রেলিয়া ম্যাচে নাহুয়েল মোলিনাকে প্রথম একাদশে সুযোগ দিতে পারেন কোচ লিওনেল স্ক্যালোনি। ফিফা বিশ্বকাপ নিয়ে আরও প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। রাত 11টার সময় আরও থাকছে ব্যবসা দেওয়ার প্রলোভনে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার এড়াতে ফ্ল্যাটের বাথরুমের ওপর সুড়ঙ্গ তৈরি করে আত্মগোপন, 18 ঘন্টা পর চিত্রনায়িকা ববির স্বামী ধরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গোষ্ঠী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 23 জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে সব প্রক্রিয়া শেষে সাবেক আইজিপি বেনজির আহমদকে আমিনাত সরকার ফেরত পাঠাবে বলে প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানের পর তীব্র জনরোষের মুখে প্রায় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ বাহিনী। দেশ জুড়ে থানায় হামলা, ভাঙচুর ও প্রাণহানির ঘটনায় বাহিনীর সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনী পুনর্গঠন ও আস্থার সংকট দূর করতে নানা উদ্যোগ নেওয়া হয়। কৃতিত্বপূর্ণ অবদান এবং সাহসিকতার স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার ও প্রণোদনা দিচ্ছে সরকার। শনিবার সচিবালয়ে পুরস্কার প্রদান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পুলিশ সদস্যরা এখন পুরোপুরি সক্রিয়। নির্বাচিত সরকার আসার পরে তারা এত বেশি সক্রিয় হয়েছে, দায়িত্ব পালন করছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সেটা লক্ষণীয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া দল। প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে তাদের যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে থাকা মামলা সহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হয়ে থাকা রাজধানীর মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধীদেরকে নির্মূল করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ নিয়ে বিএনপি ওয়াদা রাখেনি বলে অভিযোগ করেছেন জামাত আমির। সরকার ভুল সংশোধন করে জনগণের কাতারে না এলে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খুলনায় 11 দলের বিভাগীয় সমাবেশে এমন হুঁশিয়ারি দেন জামাত আমির। জুলাই সনদ বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন দাবিতে এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আওয়াজ জোরালো করল 11 দলীয় জোট। শনিবার দুপুরে বিভাগীয় সমাবেশের ডাক দিলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে খুলনা সার্কিট হাউস মাঠে জড়ো হন নেতাকর্মীরা। জোটের নেতাদের অভিযোগ, জুলাই সনদ নিয়ে গণভোটের রায় উপেক্ষা করেই চলেছে সরকার। প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে অঙ্গীকার ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। পরিষ্কার ভাষায় বলেছিল 168 বা 170 সিট দিয়ে 11 দলীয় ঐক্যজোটের সরকার গঠনের কথা ছিল। অভিযোগ আরও এক ধাপ এগিয়ে সমাবেশে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি। সরকারের ঘুম না ভাঙলে আরেকটি বিপ্লব আসন্ন বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। সীমান্তে সুরসুরে দেওয়া হচ্ছে, পশ্চিমের নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। পুশিন সহ সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের দিকে তাদের কালো হাত বাড়াক, ওইটাও আমরা চাই না। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। হামু উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 887 জনকে। এদিকে বিশেষ ক্যাম্পেইনে টিকাদানের 1 মাস পার হলেও নিয়ন্ত্রণে আসেনি হাম। ভর্তি রোগীর বেশিরভাগেরই টিকা নেয়নি। বাদ পড়াদের টিকা নিশ্চিতে র্যাপিড রেসপন্স টিম গঠনের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। থেমেও যেন থামছে না হামের প্রকোপ। মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্ত এখনো গড়ে 1000। 3 মাসেই এ সংখ্যা ছাড়িয়েছে লাখ, আর মৃত্যু 650-র বেশি। এবার হামের সঙ্গে সবচেয়ে বেশি ভুগিয়েছে শিশুদের নিউমোনিয়া। মৃত্যুর পরিসংখ্যানেও সর্বোচ্চ। নবজাতক থেকে বয়স্ক সব বয়সী মানুষই সংক্রমিত হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদেরও বেশিরভাগ ভুগছে দীর্ঘমেয়াদী নিউমোনিয়ায়। বাইরে ছিল 4 দিন, 4 দিন পরে আইসিইউতে নিলাম, 8 দিন ছিল, পরে আবার 8 দিন পরে জায়গায় বের করে দিল, ওই জায়গায় আজকে 4 দিন। টিকা দেওয়ার আগে হাম হয়েছিল, এখন টিকা দেওয়ার পরে হাম নাই, এখন শুধু নিউমোনিয়া, শ্বাসকষ্ট। হামের এমন বিরূপ আচরণে বারবারই প্রশ্ন উঠেছিল হামের ধরন নিয়ে। বিশেষজ্ঞরাও তাগিদ দিয়েছেন ভাইরাসটির জিনোম সিকোয়েন্সিং এর জন্য। এর মধ্যে ধরন সম্পর্কে নিশ্চিত হতে জিন বিশ্লেষণ করেছে সরকারের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় পোলিও হাম রুবেলা ল্যাবরেটরি। পরীক্ষার ফলাফলে পাওয়া যায় হামের B3 ধরন। যদিও বিশ্লেষক বলছেন এটি নতুন কোনো ধরন নয়, এর আগেও দেশে পাওয়া গেছে B3 ও D8 ধরন। বাংলাদেশে আসলে B3 এবং D8 এই দুইটা স্ট্রেনই চলমান, কিন্তু এই বছরটাতে আমরা আসলে B3-তে পেয়েছি। তবে আরও বিস্তর গবেষণা এবং ধরন নিশ্চিত হতে নমুনা পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যাবরেটরিতে। বিশেষজ্ঞ জানান আগামী কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে সে রিপোর্ট। এই স্যাম্পলগুলোর কিছু অংশ রিজিওনাল যে ল্যাবরেটরি থাকে, যেমন ব্যাংককে রেফারেন্স ল্যাবরেটরি, ওখানে পাঠাতে হয় ভ্যালিডেশনের জন্য। তো সেটা আমরা পাঠিয়েছি। আশা করছি ওরা তো 2 থেকে 3 সপ্তাহ সময় নেয়। হামের ধরন যাই হোক, চিকিৎসকরা বলছেন প্রতিরোধের একমাত্র মাধ্যম টিকা। তাই অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা পরিবারের সদস্য সহ বিভিন্ন ব্যক্তির জব্দ সম্পদ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি দুদক। 2025 সালে দেশে বিদেশে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পেলেও 80% স্থাবর সম্পদে রিসিভার নিয়োগ দিতে পারেনি সংস্থাটি। ফলে নানা কৌশলে সেই সম্পদের সুবিধা ভোগ করছেন অভিযুক্তরাই। বিশেষজ্ঞরা মনে করেন আদালতের আদেশ বাস্তবায়নে দুদককে আরও সক্রিয় হতে হবে। তাসলিম তৌহিদের প্রতিবেদন।
গুলশান 2-এর 71 নম্বর রোডের এই ভবনের একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। 2025 সালে আদালত এটি জব্দের আদেশ দিলেও এখনও সেখানে রিসিভার নিয়োগ করতে পারেনি দুদক। 2025 সালের 11 মার্চ এই ভবনে থাকা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছিল আদালত, কিন্তু 1 বছরেও সেই ফ্ল্যাটটি জব্দ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন দুদক। 5 আগস্ট পরবর্তী সময়ে একাধিক প্লট ফ্ল্যাট জব্দের আদেশ পেয়েছে সংস্থাটি, কিন্তু মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে তারা? সেগুনবাগিচাতেও টিউলিপ সিদ্দিকীর মা শেখ রেহানার নামে থাকা ফ্ল্যাটটি 2025 সালের মার্চে জব্দের আদেশ দেন আদালত, কিন্তু 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেটি এখনও বুঝে নিতে পারেনি দুর্নীতি বিরোধী সংস্থাটি। আমাদের কাছে কেউ খোঁজখবর নিতে আসে। দুদকের নথি বলছে 2025 সালে দেশে বিদেশে সব মিলিয়ে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পায় কমিশন। কোক অথবা ফ্রিজ করার আদেশ দেন, তারপরে ওই সম্পদের ক্ষেত্রে অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে মূলত রিসিভার নিয়োগের প্রক্রিয়াটি শুরু করেন। দেশের অভ্যন্তরে থাকা 30,000 কোটি টাকা সম্পদের মধ্যে 6,137 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ জব্দ করা হয়। তবে এই বিপুল সম্পদের প্রায় 80%রই রিসিভার নিয়োগ হয়নি, আর কিছু সম্পদে রিসিভার নিয়োগ দেওয়া হলেও শেষ করা যায়নি আইনি প্রক্রিয়া। ফলে মালিকানা কাগজে কলমে অবরুদ্ধ থাকলেও আড়ালে এসব সম্পদের সুবিধা ভোগ করছে মূল অভিযুক্তরাই। এসব সম্পদের তালিকা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার, এসআলম গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা। অবশ্য মাঠ পর্যায়ে সম্পদ বুঝে নেওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানালেন দুদক আইনজীবী। একমাত্র প্রধান কারণ হচ্ছে আমাদের ইন্ডিকেশনের লোকবলের অভাব, আর তাছাড়া ইন্ডিকেশন মামলার ক্ষেত্রে আয়ুদের অন্যান্য মামলার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, কারণ আমাদের একটা ঘটনা এদের ইনভেস্টিগেশন করার জন্য বিভিন্ন বিষয়ে যেতে হয়, ডকুমেন্ট কালেক্ট করতে হয়, সাব রেজিস্ট্রিতে যেতে হয়, ব্যাংকে যেতে হয়, এদের প্রচুর সময় প্রয়োজন হয়, এদের সময় নষ্ট হয়। এই জন্য প্রতিদিনই হচ্ছে, হয়তো বা আপনাদের এক্সপেকটেশন বা দেশের মানুষের এক্সপেকটেশন অনুযায়ী ওই রকম হচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে। তবে দুদকের এই ব্যর্থতার পিছনে সদিচ্ছা ও আন্তরিকতার ঘাটতিকেই দায়ী করছেন সাবেক এই মহাপরিচালক। সম্পদ হয় আয়যোগ্য, তাহলে সেই আয়টাও রিসিভারের কাছে আসবে, এই কাজটাও দুদকের করার কথা। প্রথমত দরখাস্ত দিতে হবে দুদকে, দ্বিতীয়ত হচ্ছে যে নিতে হবে সেটা দুদকের রিসিভার হিসাবে, এবং এই কাজগুলো করতে হবে। সেটা হয় না বলেই আপনি দেখতে পাচ্ছেন যে এখনও যার সম্পদ সেই ভোগ করছে। অবশ্য এর মাঝেও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পদে রিসিভার নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা শুরু হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি সাবেক এমপি মন্ত্রীদের 25 কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। পাচারের অর্থ ফেরাতে বাংলাদেশের সম্পদ পুনরুদ্ধার কমিটির 1 বছর চেষ্টার পর এই সফলতা এসেছে। অন্যদিকে এফবিআইয়ের সহযোগিতায় 44 কোটি টাকা মূল্যের ক্রিপ্টোকারেন্সির অর্থ ফেরত এনেছে সিআইডি। সংস্থাটি বলছে কোনোভাবেই পাচারের অর্থ ভোগ করতে দেয়া হবে না, যদিও দেশে সম্পদ ফেরাতে আইনি জটিলতাকে বড় বাধা হিসেবে দেখছেন কমিটি প্রধানরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। পাচার করা অর্থ অনুসরণ করতে গিয়ে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকং ও সাইপ্রাসে খোঁজা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অবৈধ সম্পদ। এছাড়া সাবেক এমপি ও বাণিজ্যিক লেনদেনের আড়ালে পাচার করা অর্থ ও সম্পদ খুঁজতে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, স্লোভাকিয়া, লুক্সেমবার্গ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে এমএলআর পাঠিয়েছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটি। প্রায় 1 বছর পর শুধু যুক্তরাজ্যেই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমানের নামে 125 মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করেছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সহযোগিতা নেওয়া হচ্ছে বিদেশি আইনি সংস্থার। এই ধরনের একটা প্রতিষ্ঠান যুক্তরাজ্যে 250 মিলিয়ন পাউন্ডের একটা অ্যাসেটকে আইডেন্টিফাই করতে পেরেছে এবং আইডেন্টিফিকেশনের পর সেটাকে তারা ফ্রিজ করে রেখেছে। আমরা অবশ্যই তাদের কাউকে ছাড় দিব না ইনশাল্লাহ। আমরা আইনগতভাবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে সেটার ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি।
পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটির অন্যতম সদস্য সংস্থা সিআইডির তথ্যমতে 1 বছর সময়ের মধ্যে অবৈধ সম্পদ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও পাচারের চেষ্টা ছিল, যেখানে 44 কোটি টাকার বেশি সমমূল্যের ক্রিপ্টোকারেন্সির অর্থ ফিরিয়ে আনা হয়েছে এফবিআইয়ের সহযোগিতায়। এছাড়া বাণিজ্যের আড়ালে পাচারের উদ্দেশ্যে হংকং, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকে 9 কোটি 21 লাখ মার্কিন ডলার ফেরত আনা হয়েছে। তবে বৈশ্বিক আইনের সঙ্গে দেশের আইনের অসামঞ্জস্যতাকে অন্যতম বাধা মনে করে সিআইডি। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট এটা আমাদের জোরদার করা লাগবে। এই অংশটুকুতে আমরা পর্যাপ্ত সহায়তা পেলে এবং আমাদের অংশীজন যারা আছেন কাউন্টার পার্ট তারা যদি যখন এটা প্রপারলি রেসপন্স করবেন, আমাদের অ্যাসেট রিকভারি করা, আসামি গ্রেপ্তার করা সবগুলো আমরা সাকসেস দেখাতে পারব। সম্পদ পুনরুদ্ধারে সবচেয়ে বেশি সহযোগিতা যুক্তরাষ্ট্র থেকে করা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে এমএলএআর নিষ্পত্তিতে দ্বিপাক্ষীয় প্রোটোকল, তদন্তনাধীন সম্পদ জরুরি ভিত্তিতে প্রভিশনাল ফ্রিজিং অর্ডার এবং অ্যাসেট রিকভারি ও ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন বিষয়ে দেশগুলোর সাথে দ্বিপাক্ষীয় সমঝোতা আরও সক্রিয় করতে পারে দেশের সম্পদ দেশে ফেরত আনার প্রক্রিয়া। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। লেবাননে হামলার জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ। তেহরান ওয়াশিংটন শান্তি চুক্তি বানচালের চেষ্টা করতে পারে ইসরায়েল। আলোচনায় বসতে জেনেভার পথে উইটকফ ও আরাকচি। জাপানের সহযোগিতায় 16 ডিসেম্বরের মধ্যে শাহজালালের 3rd টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রকল্প উদ্বোধন করতে চায় সরকার। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। বৈঠকে 3rd টার্মিনালের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়টি গুরুত্ব পায়। এ লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র 19 জুলাইয়ের মধ্যে টোকিও পাঠানো হবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত। Trade and investment, migration, and also we had a very good discussion on how we can work together to support the Rohingya refugees. 16 ডিসেম্বরে ওপেনিং হওয়ার কথা, সেই ওপেনিংয়ের যে ডেডলাইনটা তাকে আবার স্মরণ করে দেওয়া এখন পর্যন্ত ঠিক আছে। হি উইল রিকোয়েস্ট সুমিটোমো, অ্যাম্বাসেডর অফ জাপান, and he has confirmed the date 16 December to foreign minister. ভুল তথ্য সরবরাহ করে জনগণকে বিভ্রান্ত করতে চায় না সরকার। নির্ভুল মূল্যস্ফীতির হার কিংবা জিডিপির সূচক নির্ণয়ে অতীতের সব তথ্য উপাত্ত পুনরায় যাচাই বাছাইয়ের কথা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। শনিবার আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের জানান, জনগণের আস্থা ফেরাতে বিবিএস-এর তথ্যকে চ্যালেঞ্জ করছে সরকার। তথ্য নিয়ে কাজ করা সেকেন্ডারি প্রতিষ্ঠানগুলো যেন নির্ভুল উপাত্ত পায় সে লক্ষ্যে গঠন করা হচ্ছে 2টি টেকনিক্যাল কমিটি। রিয়েল টাইম ডেটা পেতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী। বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মূল্যস্ফীতির লক্ষ্য 7.5% নামিয়ে আনতে নির্ভুল তথ্য উপাত্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। জনগণের কাছে যাতে সত্যিকার তথ্য উপস্থিত আমরা করতে পারি এবং সেই আস্থা মানুষ ফিরে আসে এবং আমরা আসলে কোন অবস্থা থেকে কোন অবস্থায় যাচ্ছি তার পরিমাপও যথার্থভাবে হাজির হয়, তার জন্য এই তথ্যকে আমরা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছি। একটা টেকনিক্যাল কমিটি গঠন প্রস্তাব তৈরি করা হয়েছে, ইনফ্লেশন ক্যালকুলেশন করার পদ্ধতি এবং জিডিপি ক্যালকুলেশন করার পদ্ধতি। তারা আরও খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে আমাদেরকে প্রস্তাব দিতে পারেন। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে আজও 20 জনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এছাড়া কুড়িগ্রাম ও মেহেরপুর সীমান্ত দিয়ে ব্যর্থ হয় বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা। বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যে কোনো মূল্যে তা প্রতিহত করতে সতর্ক অবস্থানে বিজিবি। বিএসএফ এর অপচেষ্টা রুখতে বিজিবিকে সহায়তা করছেন সীমান্তের বাসিন্দারাও। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে শনিবার ভোরে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় শূন্যরেখায় ভারতের ভেতরে অবস্থান নেয় তারা। সেখানে বেশ কয়েক ঘন্টা অবস্থানের পর তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বাংলাদেশের বর্ডারকে
তারা বিশৃঙ্খল করার চেষ্টা করছে। তাদের অবৈধ কাজে কখনোই প্রশ্রয় দিব না। মাতৃভূমির সাথে কোনো গাদ্দারি কিংবা বেইমানি করে কোনো দেশ আমরা সেটা হইতে দেব না। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 7 দিন ধরে আটকে আছে বিএসএফের পুশ ইন চেষ্টার শিকার 5 যুবক। এর মধ্যে ভারতের গয়টাপাড়ায় 2 জন এবং বন্দুরচর সীমান্তে 3 জন অবস্থান করছেন। এছাড়া শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা খালপাড়া সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া 4 জনের হদিস মিলছে না। তারা বাংলাদেশে নাকি ভারত অভিমুখে ফিরে গেছে এ বিষয়ে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ফ্ল্যাটের বাথরুমের উপর সুড়ঙ্গ তৈরি করে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি চিত্রনায়িকা ববির স্বামী মির্জা আবুল বাশারের। 18 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। চেক জালিয়াতি সহ একাধিক প্রতারণার মামলার আসামি তিনি। ভুক্তভোগীরা ব্যাগ ভর্তি টাকা নিয়ে এভাবেই হাজির হতেন কথিত বিটিএল গ্রুপের মালিক মির্জা আবুল বাশারের বাসায়। তিনি চিত্রনায়িকা ববির স্বামী। প্রতারণা মামলায় শুক্রবার রাতে বাশারকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রাত গড়িয়ে সকাল হলেও তার হদিস মিলছিল না। রাজধানীর গুলশানে বাশারের পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে খোঁজার পরেও নায়িকা ববির স্বামীকে পাওয়া যাচ্ছিল না। পুলিশের সন্দেহ হয় বাথরুমের উপর। তল্লাশি করতেই বেরিয়ে আসে চোখ কপালে ওঠার মতো দৃশ্য। বাথরুমের দেয়ালের পেছনে বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে গোপন সুড়ঙ্গ, আর সেখানেই লুকিয়েছিলেন বাশার। জমির ব্যবসা, চাল কিংবা তেলের ডিলারশিপ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যেতেন বাশার। তার নামে অনেকগুলো প্রতারণার মামলা রয়েছে। আমাদের গুলশান থানাতেও একটি মামলা হয়েছিল, যেটা কোটি টাকার প্রতারণা। আমরা তাকে 18 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে তাকে তার বাসা থেকেই গ্রেফতার করেছি। ফল সিলিং এর ছাদের উপরে ওখানে লুকিয়েছিলেন। পুলিশ বলছে প্রতারণার সঙ্গে চিত্রনায়িকা ববির কোনো সম্পর্ক থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। ববি যিনি আছেন বাসার তার স্ত্রী হিসেবে পরিচয় দেয়। প্রতারণার যে মামলা আছে এই মামলার সাথে আমরা যদি দেখি আর্থিকভাবে সংশ্লিষ্ট, তাহলে আমরা অবশ্যই তাকে আইনের আওতায় আনব। পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ রয়েছে বাশারের বিরুদ্ধে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া এবং সংঘর্ষ শব্দ দুটো যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। ছোট্ট কথা কাটাকাটি পরিণত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে। কখনো ফুটবল বা লুডো খেলা, কখনো বা বাজারের ঝগড়া, রাস্তা দিয়ে চলাচলের মতো তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়েন শত শত মানুষ। ব্যবহার হয় দেশীয় অস্ত্র, ঘটে হতাহতের ঘটনাও। এটি কি শুধুই ক্ষণিকের উত্তেজনা, নাকি এর পেছনে কাজ করে গভীর কোনো সামাজিক বাস্তবতা? বিস্তারিত উজ্জ্বল চক্রবর্তীর অনুসন্ধানে। গত 13 জুন সৌদিতে হজযাত্রী ফেলে আসা লাগেজ ফিরিয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের দৃশ্য এটাই। কসবা সদরের দুই পক্ষের হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের এমন পরিস্থিতি যেন নিত্য ঘটনায় পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। প্রায় তুচ্ছ বিরতি কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে যায় দুপক্ষ। সংঘর্ষে জড়িয়ে পড়েন শত শত মানুষ। শুধু আহত নয়, ঝরে তাজা প্রাণও। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, জেলার সরাইল, নাসিরনগর, নবীনগর ও কসবায় সংঘর্ষের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। গত 6 মাসে এসব এলাকায় 4 শতাধিক সংঘর্ষে নিহত হয়েছেন 12 জন, আহত হন শতাধিক। এসব ঘটনায় মামলা হয় 363টি। স্থানীয়রা বলছেন, আগে কিছু বিরোধ সালিশে সমাধান হলেও এখন তা হচ্ছে না। অভিযোগ আছে এর পেছনে রয়েছে দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ এবং সামাজিক প্রভাব ধরে রাখার লড়াই। সে শুধু এইটুকুনি বুঝে আমার গোষ্ঠীর লোকে লাগিয়ে গেছে, কেন লাগছে সেটা তলায়ও দেখে না। ঝগড়া লাগলো, আরেকজন চিন্তা করে যে আমার ভাইটা মার খেলো, সেখানে আমার গোষ্ঠীর বদনাম হচ্ছে। মান রাখার জন্য তারা এই না জানে যাবে পরে। কিছু সংখ্যক লোক আছে যারা এই দাঙ্গা যদি সৃষ্টি করে রাখতে পারে, তাহলে তাদের একটা ফায়দা আছে। গোষ্ঠীভিত্তিক কিছু সর্দার আছে, তারা হচ্ছে বেকার, দাঙ্গাকে পুঁজি করে
তাদের জীবিকা নির্বাহ করে। দাঙ্গাগুলি লাগলে তারা গোষ্ঠীভিত্তিক চাঁদা ওঠায়, 10 লাখ টাকা চাঁদা ওঠে, 2 লাখ টাকা খরচ করে, 8 লাখ টাকা তাদের পকেটে থাকে। জনশুমারি ও গৃহগণনা 2022 তথ্য বলছে জেলায় বর্তমানে 33,06,563 জন মানুষের বসবাস। তথ্য বলছে জেলায় 6,40,000 কিশোর তরুণের মাঝে 41.57% শিক্ষা, কাজ বা প্রশিক্ষণ কোনো কিছুতেই সম্পৃক্ত নয়। সচেতন মহল বলছেন সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়া, বেকার তরুণদের সহজে সংঘর্ষে জড়িয়ে পড়া এবং স্থানীয় নেতৃত্বের বিভাজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যারা নেতৃত্ব দেয় তাদেরকে লং টার্ম হাজতে রাখা উচিত। জেলাতে প্রচার হয়ে যাবে যে আমরা মারামারিতে গেলেই আমাদের হাজত হয়ে যাবে। অভিযোগ তো মামলার মধ্যে সকলে থাকে না, বেশিরভাগই থাকে না। তারা যদি আইসা দাঁড়ালে জামিন হয়ে যায়, তারা যায় আর উৎসাহবোধ মনে করে। কোর্টের মাধ্যমে জামিন পেলে সেক্ষেত্রে আমাদের খুব বেশি করণীয় থাকে না। গোষ্ঠীর প্রধান এবং গ্রামের প্রধান তাদেরকে তার যে অনুসারী যারা আছে তাদেরকে বোঝাতে হবে। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি স্কুল, কলেজ সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে গণসচেতনতা বাড়ানো গেলে এ ধরনের টাটাযুদ্ধ অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংঘর্ষ প্রতিরোধে কমিটি গঠনের মাধ্যমে সচেতনতা বাড়ানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসন। জনসচেতনতামূলক অনেকগুলো প্রোগ্রাম করছি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে জিনিসটা পারিবারিকভাবে সমাধান করা যায় এরকম বিষয়গুলো নিয়ে তারা যেন এটা লড়াইয়ে লিপ্ত না হয়। ব্রাহ্মণবাড়িয়া পরিচয় শুধু সংঘর্ষই নয়, এই মাটিতে জন্ম নিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত গুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েত আলী খাঁর মতো কিংবদন্তিরা। শিক্ষা, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের ইতিহাসও রয়েছে জেলার গৌরবময় অবদান। শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি, অথচ এক সময় এই সুরের শহর বলা হতো ব্রাহ্মণবাড়িয়াকে। সেকেন্ড প্রতিষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া রেমিটেন্স পাঠানো হচ্ছে, যা দিয়ে ওই যারা আমাদেরকে ট্রল করে তাদের এলাকা চলে, তাদের ঘর বাড়ি উন্নয়ন চলে। একটা সময় তো কথাই ছিল যে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে ব্যুরোক্রেটদের জায়গা। তো সেই ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে যে ছোটখাটো বিষয় নিয়ে যে ট্রল করা হচ্ছে, এটা নিঃসন্দেহে নিন্দনীয় এবং এটা প্রকৃত ব্রাহ্মণবাড়িয়াকে আড়াল করার একটা অপচেষ্টা। সংশ্লিষ্টরা মনে করেন সঠিক নেতৃত্ব আর সামাজিক দায়িত্বশীল ভূমিকা পালন করলে সম্প্রীতির নতুন উদাহরণ হতে পারে ব্রাহ্মণবাড়িয়া। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় ছাগল। উদ্ধার করতে বাবা ছেলে সহ একে একে নামে 4 জন। টাঙ্গাইলে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল সবারই। স্বজনদের আর্তনাদে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিত্যক্ত কূপে পড়ে যায় ছাগল। উদ্ধার করতে গিয়েই নেমে আসে বিপদ। একে একে প্রাণ হারায় 10 বছরের শিশুসহ 4 জন। শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুরের জলই এলাকায় পরিত্যক্ত 9 থেকে 10 ফুট গভীর কূপে পড়ে যায় একটি ছাগল। এ সময় তুলতে গিয়ে প্রথমে কূপে নামে শিশু নেইমার মরং। তবে দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় জমে থাকা বিষাক্ত গ্যাসে মারা যায় সে। সময় গড়ালেও ছেলে উঠে না আসায় বাবা বাবুল হাদিমাও নিচে নামেন। পরে তাদের উদ্ধারে গিয়ে একে একে মৃত্যু হয় রতন নকরেক ও গ্যাব্রিয়েল নকরেকেরও। ওই পড়াটা উঠাবার গেছে, উঠাবার গিয়ে যে একজনের পর এই 4 জন গেল। বিষয়টি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে 4 মরদেহ উদ্ধার করে। অনেকদিন আগে বাথরুম ছিল, অনেক আগে ইউজ করা না, তারপর বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে সে থেকে বিষ কিয়ার কারণে এই মারা গেছে। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। বিচার বিভাগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা চাপ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এদিকে ট্রাইব্যুনালে প্রতিহিংসামূলক বা ভুয়া অভিযোগ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। স্বচ্ছতার সঙ্গে দ্রুত বিচারে ট্রাইব্যুনাল ও সংখ্যা ও প্রসিকিউশনের পরিধি বাড়ানো হতে পারে। প্রকাশনা সম্পাদক ইমরান। শনিবার দুপুরে ঢাকা ক্লাবে আয়োজন করা হয় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা। এতে যোগ দেন অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, আইনবিটের সাংবাদিক সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। সে যেমন খালাস পাইতে চায়। সভায় মামলা জট নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবীরা। হাইকোর্ট ডিভিশনে সরাসরি অ্যাডহক জাজ নিতে পারেন, নির্ধারিত কোনো সময়ের জন্য বিশেষ কোনো মামলা নিষ্পত্তির জন্য উদ্যোগ নিতে পারেন। আপনারা যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন, আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেন, তারা একটা গ্রুপ দয়া করে
এই ফেসবুকের দিকে দৃষ্টি দেন, যেটার উপর আপনার রিপোর্টিং করতে পারবেন, সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে দাখিল হওয়া একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক, ভুয়া না হয় এ বিষয়ে কঠোর অবস্থানে প্রসিকিউশন। তবে মামলার সংখ্যা বাড়ছে, ফলে দুটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে চাপ তৈরি হতে পারে বলেও জানান তিনি। আমরা স্বাভাবিক গতিতে যেভাবে বিচার কার্য চলে ঠিক সেইভাবেই করছি। তবে হ্যাঁ, আমাদের যে হারে মামলার যেভাবে আসছে অথবা যেভাবে আমরা প্রসিকিউশন রিপোর্ট দাখিল হচ্ছে, আমাদের এই দুইটি ট্রাইব্যুনালের পক্ষে একটা সময় এসে এটা ওভারবার্ডেন হয়ে যাবে। বর্তমানে বিচার বিভাগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা চাপ নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বিচারালয়। বাংলাদেশের ইতিহাসে রামিসা হত্যা মামলার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিচার সম্পন্ন হয়েছে এবং সেই বিচারটি বাংলাদেশের জনগণ দেখতে চায়, তার কার্যকারিতা। এই কারণে আমাদের অনুরোধে মাননীয় প্রধান বিচারপতি, আমি বলবো যে 19-এর গুরুত্ব অনুধাবন করে কিন্তু বিশেষ বেঞ্চ গঠন করার মতো ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের সাংবাদিকতা একটি পেশাদারিত্বে জায়গা ধরে রেখেছে জানিয়ে এই অবস্থান ধরে রাখার আহ্বান জানানো হয় সভায়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সংসদে পর্দা ও নেকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করায় এবার ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সম্প্রতি 302 বিধি অনুযায়ী স্পিকারের কাছে অভিযোগ জমা দেন তিনি। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ারও ঘোষণা দিয়েছেন কুমিল্লা 6 আসনের এমপি। বুঝলাম না তো কারা আপনারা? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না তো। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। 14 জুন সম্পূরক বাজেটের আলোচনায় নারীর পর্দা ও নেকাব নিয়ে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন পরিস্থিতি। জানান, ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলা সংসদের রীতিবিরোধী। ঘোষণা দেন বক্তব্যের বিতর্কিত ওই অংশ এক্সপাঞ্জের। পরে বক্তব্য শেষ করারও সুযোগ দেন মনিরুল হক চৌধুরীকে। যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। সংসদের এই উত্তাপ ছড়িয়ে পড়ে রাজপথেও। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় হেফাজতে ইসলাম সহ ধর্মীয় সংগঠনগুলো। এই পরিস্থিতি আমি প্রত্যাশা করি না। রাজপথে যখন বিরোধী দলের ক্ষোভ, তখন উল্টো সংসদে বক্তব্য এক্সপাঞ্জ করায় 302 বিধির আওতায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেছেন এমপি মনিরুল হক চৌধুরী। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে তিনি যাবেন না বলেও ওই চিঠিতে উল্লেখ করেন। এ ধরনের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া। কার্যপ্রণালী বিধি অনুযায়ী এর সুরাহা করার কথা জানান তিনি। এটা ওই যে কার্যপ্রণালী বিধিতে আমাদের কোনো বিষয়ে কিভাবে নোটিশ দিতে হবে বা কি বলা আছে সবই, হ্যাঁ, সেই বিধি অনুসারে আবার এটা নিষ্পত্তি করা হয়। তবে কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরীর দাবি, সংসদে নারীর পর্দা বা নেকাব নিয়ে কোনো কটূক্তি করেননি। কেউ দাবি জানানোর আগেই ডেপুটি স্পিকার কী কারণে বক্তব্য এক্সপাঞ্জ করেছেন তা জানতে অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। মাননীয় ডেপুটি স্পিকার আমার যে অংশ সোয়ামোটো নিজ উদ্যোগে কেউ বলার আগে এক্সপান্স করেছেন, এটা কোন অংশটুকু? এরপরে বলছি, আমার বক্তব্যের মধ্যে আমি মনে করি কোনো অংশ এমন কোনো শব্দ নয় যেটা অসংসদীয়। মাননীয় স্পিকারের কাছে দেখে আমাকে অবহিত করার জন্য সংসদ সচিবালয় থেকে নির্দেশ দিতে অনুরোধ করছি। এ ঘটনায় অপমানিত বোধ করছেন বলে জানান 4 বারের এই সংসদ সদস্য। দাবি করেন, পারিবারিকভাবে তিনি ধর্মীয় অনুশাসন পালন করেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক পর্যায়ে টেক্সটাইল খাতের নেতৃত্ব দিতে হলে গবেষণার বিকল্প নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, অন্যথায় আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। শনিবার সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 4র্থ আন্তর্জাতিক টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় গবেষক, শিক্ষক ও প্রকৌশলীদের সহায়তায় শুধু টেক্সটাইল পণ্য উৎপাদন নয়, কাঁচামাল উৎপাদনের সক্ষমতা অর্জনের আহ্বানও জানান শিক্ষামন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রতি লক্ষ্য রেখে পরিবেশ বান্ধব টেক্সটাইলের বিষয়ে নজর দিতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, টেক্সটাইল শিক্ষায় বর্জ্য
পরিশোধন প্রক্রিয়াও গবেষণার অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। I hope the scientists, the researchers of textile, they will develop our textile industry, and we want to lead in the textile science and the textile industry in the global village. The raw materials, that's the most important thing. We're just cutting and manufacturing. So we must address that in the raw material side. The climate changing, ozone layer changing. So we need a green textile in our country. বিতর্ককে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা যায় কিনা সে বিষয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে একটি হোটেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী আয়োজনে এ মন্তব্য করেন তিনি। বিতর্কের প্রয়োজনীয়তা তুলে ধরে তথ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্টরা চাইলে এটিকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কাঠামোতে অন্তর্ভুক্ত করা সম্ভব। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। বিতর্ক যত দ্রুত সম্ভব এটাকে সরকারি পরিকল্পনার কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাকে একটা শিক্ষা কারিকুলামের মধ্যে বাধ্যবাধকতায় রূপান্তরিত করা যায় কিনা এটা সকলের কাছে চিন্তা করার জন্য আমি আবেদন করছি। ফলে আপনারা যদি খুব সঠিকভাবে নজর কাটতে পারেন এবং আমি সে ব্যাপারে আপনাদেরকে উৎসাহ দিতে চাই, তাহলে এটা পলিসি মেকিং লেভেলে কিন্তু কমিউনিকেট করাটা খুব সহজ হবে এবং খুব দ্রুতই একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের কাঠামোর মধ্যে কিন্তু আমরা এটাকে অন্তর্ভুক্ত করতে পারবো। উন্নয়নের জন্য বড় পরিকল্পনা এবং লক্ষ্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট। আমাদের বিরোধী দল এটাকে কল্পনার বাজেট, স্বপ্নের বাজেট বলছেন। আমার প্রশ্ন, আমাদের স্বপ্ন না থাকে তা আমি বাস্তবায়ন করবো কিভাবে? বাজেট হওয়ার পরেই দেখবেন হয় চালের দাম, নয় তেলের দাম, নয় চিনির দাম, লবণের দাম, কোনো না কোনো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এইবার কি বেড়েছে? এই জন্যই আমরা এই বাজেটটাকে জনবান্ধব বাজেট হিসাবে আমরা আখ্যায়িত করছি। হাতিরঝিলের পরিচ্ছন্নতার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। দ্রুত এটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এছাড়া নিরাপত্তা বাড়াতে পুরো হাতিরঝিলে সিসিটিভি ক্যামেরা বসাবে রাজুক। অন্যদিকে ডেঙ্গি মোকাবিলায় 27টি খাল খনন ও পরিচ্ছন্নের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একসময় রাজধানীর সৌন্দর্যের প্রতীক ছিল হাতিরঝিল। তবে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও রক্ষণাবেক্ষণের ঘাটতিতে ধীরে ধীরে হারাচ্ছে সেই জৌলস। হাতিরঝিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে রাজুককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য সপ্তাহখানেকের সময়ও বেঁধে দিয়েছেন তিনি। শনিবার সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে রাজুক চেয়ারম্যান বলেন, পুরো হাতিরঝিল এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া সুয়ারেজ লাইন এবং ভাসমান ময়লা যাতে না থাকে এ নিয়েও কাজ চলমান রয়েছে। আমরা অলরেডি টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দিছি। আমরা অতি দ্রুত লাইটিং এবং সিসি ক্যামেরার পুরা হাতিরঝিলটাকে আমরা এই লাইটিংয়ের আওতায় এবং সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসবো। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, হাতিরঝিলের নিরাপত্তায় আনসার নিয়োগ করা হবে, পাশাপাশি চলবে সৌন্দর্য বর্ধনেরও কাজ। মাননীয় প্রধানমন্ত্রী এটাই চান যে ঢাকা শহরে এমনিতেই বিনোদনের জায়গা, ঘোরার জায়গার পরিমাণ খুবই কম। অন্ততপক্ষে হাতিরঝিলের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাকে যদি আমরা একটু মানুষের বিনোদনের জন্য, একটু ঘোরার জন্য যে একটু পরিবেশ তৈরি করে দিতে পারি, মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে। হাতিরঝিল থেকে মিরপুরে মুসলিম বাজার খাল পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তরের প্রশাসক। করা হয় 416 ট্রাক ময়লা অপসারণ। কথা বলেন ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলা নিয়ে। প্রতিটি জায়গায় খাল, নর্দমা এবং যেখানে মশক এবং নিয়ন্ত্রণ রাখার জন্য যাবতীয় কাজকর্ম করার প্রয়োজন হয় আমরা নিয়মিত করে যাচ্ছি। বর্জ্য অপসারণের পর আবারও খাল ভরাট করার চেষ্টা করলে মামলার হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।
ঢাকায় সফলতার পর এবার চট্টগ্রামের সড়কে এআই প্রযুক্তি নির্ভর স্মার্ট ট্রাফিক সিস্টেম বসানোর পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে তৈরি হয়েছে 217 কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব। এর আওতায় নগরীর 53 মোড়ে বসানো হবে এআই ক্যামেরা। প্রকল্প বাস্তবায়িত হলে যানজট নিরসনের সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা মেয়রের। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ট্রাফিক আইন লঙ্ঘন করলে এই ক্যামেরায় তা ধারণ করে তাৎক্ষণিকভাবে তথ্য পাঠাবে পর্যবেক্ষণ কেন্দ্রে, সঙ্গে সঙ্গেই জরিমানা। প্রযুক্তি নির্ভর এই স্মার্ট ট্রাফিক সিস্টেমকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। উন্নত বিশ্ব ব্যবস্থার এই যুগে এসেও চট্টগ্রামে ট্রাফিক সিস্টেম চলছে ম্যানুয়ালি বা হাতের ইশারায়। তবে সম্প্রতি রাজধানীর কিছু সড়কে স্বয়ংক্রিয় এআই পদ্ধতিতে সফলতার পর এবার একই সিস্টেম চালুর পরিকল্পনা নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 217 কোটি টাকার প্রকল্পে প্রাথমিকভাবে ডিপিপিও প্রস্তুত করা হয়েছে। আমাদের এটা ছিল একটা খসড়া ডিপিপি, ফাইনাল ডিপিপি আমরা রেডি করে সেটা সাবমিট করব। প্রকল্পের আওতায় 5টি জোনে বিভক্ত করে শহরের গুরুত্বপূর্ণ 53টি মোড় বা ইন্টারসেকশনে বসানো হবে এই স্মার্ট ট্রাফিক সিগন্যাল। ট্রাফিকের থেকে অটোমেটিক যে সিগন্যালটা এটা ভালো, অটোমেটিক যেহেতু মামলা চলে আসবে আর হয়রানি হবে না। ট্রাফিক পুলিশ ও বিআরটিআই এর সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে প্রকল্পটি। দ্রুততর সময়ের মধ্যে চেষ্টা করছি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেক্ট করে সেখানে এই কার্যক্রম শুরু করতে। আগামী 2 মাস পর পরীক্ষামূলকভাবে নগরীর বেশ কয়েকটি মোড়ে প্রাথমিকভাবে এআই ট্রাফিক সিস্টেম চালুর কথাও বলছে সিটি কর্পোরেশন ও পুলিশ কমিশনার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাসনের 9 বছর হতে চললেও কক্সবাজারের ক্যাম্পে আশ্রিত 12 লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন এখনো অনিশ্চিত। দিনে দিনে কমছে আন্তর্জাতিক সহায়তাও। এতে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে রোহিঙ্গাদের। তাদের একটাই দাবি, দ্রুত ভিটে মাটিতে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন। তবে জাতিসংঘ বলছে মিয়ানমারে এখনও পরিবেশ তৈরি হয়নি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজিয়াউদ্দিন রুবেল। 70 বছরের জীবনে 3 বার প্রাণ বাঁচাতে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছে আহমেদ হোসেনকে। সর্বশেষ বাস্তুচ্যুত হওয়ার পর কেটে যাচ্ছে প্রায় 9 বছর। জীবনের শেষ সময়ে তার একটাই আকুতি, মৃত্যুর আগে যেন ফিরতে পারেন নিজ দেশে। আমি আড়তে তারছিলাম 9 মাস তাকিয়ে নাকি 9 মাস তাই বা যাইবা আবার আসছি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সবশেষ বৈশ্বিক তথ্য বলছে বিশ্বের রাষ্ট্রহীন জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশই রোহিঙ্গা। প্রায় 41% এই জনগোষ্ঠীর সদস্য, আর তাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল বাংলাদেশ। রাষ্ট্রহীনতা শুধু নাগরিকত্বহীনতা নয়, এটি শিক্ষা, নিরাপত্তার সুযোগ ও ভবিষ্যৎ থেকে বঞ্চিত হওয়ার নাম। সেই কঠিন বাস্তবতায় বেড়ে উঠছে ক্যাম্পে জন্ম নেয়া নতুন প্রজন্মের হাজারো রোহিঙ্গা শিশু কিশোর। যদি সুষ্ঠুভাবে দেখতে হয় আর নিশ্চিতভাবে তাকিদ পারি হয় আর তখন না এদিকে মিয়ানমারে চলমান সংঘাত নতুন করে বাড়িয়েছে অনিশ্চয়তা। সহিংসতা ও নিরাপত্তাহীনতায় এখনো বাস্তুচ্যুত হচ্ছে হাজারো মানুষ। জাতিসংঘ বলছে ক্যাম্পের রোহিঙ্গাদের জীবন মানবেতর, আর মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি। And a lot of the Rohingya refugees are largely dependent on humanitarian aid. Some of the most important things for refugees right now. প্রত্যাবাসনের অনিশ্চয়তার মধ্যে কমছে আন্তর্জাতিক সহায়তা। এতে বিশ্বের বৃহত্তম আশ্রয় শিবিরে দীর্ঘস্থায়ী উপস্থিতি স্থানীয় জনজীবন, পরিবেশ ও নিরাপত্তার জন্য হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। 8 লক্ষ রোহিঙ্গার ফ্যামিলি ট্রির অধীনে ডেটা হস্তান্তর করেছিলাম এবং সেটি তারা ভেরিফিকেশন করছিল। প্রায় 2.5 লক্ষের মতো তারা ভেরিফিকেশন করেছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ কয়েক দফায় মিয়ানমারকে 8,30,000 রোহিঙ্গার তালিকা পাঠালেও এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গাকে ফেরত নেয়নি তারা। মিলেছে নিরাপত্তা, কিন্তু এখনো মিলেনি নিজ দেশ ফিরে যাওয়ার নিশ্চয়তা। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বর্ষা এলেই রাঙামাটিতে বাড়ে পাহাড় ধসের শঙ্কা। তবুও থামেনি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন। প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে নির্মাণ করা হচ্ছে নতুন স্থাপনা। টাঙানো হচ্ছে জমি বিক্রির সাইনবোর্ডও। নাগরিক সুবিধা বাড়ার কারণে
বসতি বেড়েছে কয়েক গুণ। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। সরু কাঁচা রাস্তার স্থানে এখন প্রশস্ত আরসিসি সড়ক, পৌঁছে গেছে বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশলাইন সহ সব নাগরিক সুবিধা। যেখানে ছিল টিনশেড ঘর, সেখানে এখন নির্মাণ হয়েছে বহুতল ভবন। এমন চিত্র শুধু রাঙামাটি সদরের রূপনগর যুব উন্নয়ন ও রাঙাপানি এলাকায় নয়, জেলার প্রায় সব উপজেলায়। প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে পাহাড়ের পাদদেশে নির্মাণ করা হয়েছে নতুন স্থাপনা, টাঙানো হয়েছে জমি বিক্রির সাইনবোর্ডও। 2017 সালে শিমুলতলী ও নতুনপাড়া এলাকায় পাহাড় ধসে প্রাণ হারায় 10 বাসিন্দা, আর পুরো জেলায় প্রাণ হারায় 120 জন। পরে ঝুঁকিপূর্ণ স্থানে বসতি স্থাপনে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন, অথচ 9 বছরে এই স্থানে বসতি বেড়েছে কয়েক গুণ। স্থানীয়দের তথ্য মতে 2017 সালের পরে এইসব এলাকায় নাগরিক সুবিধা বাড়ার কারণে বসতি বেড়েছে কয়েক গুণ। 9 বছরে জায়গার দাম বেড়েছে অন্তত 5 গুণ। ঝুঁকি জেনেও জায়গা ছাড়তে রাজি নয় বাসিন্দারা। পাহাড়ে অ্যাক্সিডেন্ট এটা হয়, কিন্তু সব জায়গায় না। আমরা 2 বছর ধরে থাকতেছি তো তেমন কিছু হয় নাই, এই জন্য ভয়টা লাগে না। আগে ছিল 1 লাখ টাকা ডিসিম, এখন হয়ে গেছে 3 লাখ 3.5 লাখ। আমাদের কোন একটা বিকল্প ব্যবস্থা করে যে সরাই, তাহলে চলে যাব। বর্ষা শুরু হলে তৎপর না হয়ে ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাস বন্ধ ও সমস্যার স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা নেয়ার পরামর্শ বিশিষ্টজনদের। প্রাকৃতিক দুর্যোগ যখন বাড়ে, ঝড় বৃষ্টি যখন বেড়ে যায়, তখন প্রশাসন অতি তৎপর হয়। এটা আসলে স্থায়ী কোনো সমাধান নয়, আমাদের উৎসে বন্ধ করতে হবে। যারা বসতি করে ফেলেছে তাদেরকে সরকার কিভাবে নতুন করে ওদেরকে পুনর্বাসন করবে, কোনো জায়গায় পুনর্বাসন করবে, এই চিন্তাটা করলে ঝুঁকি অনেকাংশে লাঘব হবে। ঝুঁকিতে বসবাসকারীদের পুনর্বাসন বা অন্য কোনো উপায় পথ খোঁজা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। কিভাবে সহজে করে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে বা অন্য কোনো সিস্টেম সরকার যদি এরকম কোনো পলিসি নেয় যেগুলো কাজে লাগবে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করছি। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় 126টি পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রায় 6000 পরিবারের 25,000 মানুষের বসবাস। সময় সংবাদ, রাঙামাটি। তৈরি পোশাক ও বস্ত্র শিল্পে কর হারে পার্থক্য কমিয়ে দিচ্ছে প্রতিযোগিতা সক্ষমতা। এ অবস্থায় কর্পোরেট কর 27.5 থেকে কমিয়ে 12% নির্ধারণের দাবি জানিয়েছে বস্ত্র কল মালিকদের সংগঠন বিটিএমএ। সংগঠনটি জানায় 2026-27 অর্থ বছরের বাজেটে বন্ড সুবিধায় শর্ত তুলে দেয়ায় মূল্য সংযোজন কমবে, যা এলডিসি উত্তরণে ব্যবসায়িক চ্যালেঞ্জ তৈরি করবে। গার্মেন্টস খাতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে নিট পোশাক খাতে 80 থেকে 90 আর ওভেন খাতে 35 থেকে 40% কাঁচামালের যোগান দেয় বস্ত্রশিল্প। অথচ তৈরি পোশাকে কর হার 12% হলেও বস্ত্রকল মালিকদের দিতে হচ্ছে 27.5%, যা বৈষম্যমূলক বলছে বিটিএমএ। আমার কর্পোরেট ট্যাক্স হলো 27.5, ওনাদেরটা 12% কেন? ওয়াই দিস টাইপ অফ অ্যানোমালিজ ইন ফিক্সিং দ্য ট্যাক্স রেটস? ওনাদের যদি 12 হয়, আমাদের 12 কম করা উচিত, আমাদের 10 করা উচিত। শনিবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায় 2026-27 অর্থ বছরের বাজেটে কর হার অপরিবর্তিত থাকলে কাঁচামালের আমদানি নির্ভরতা যেমন বাড়বে তেমনই কমবে প্রতিযোগিতার সক্ষমতা। এ অবস্থায় 2030 সাল পর্যন্ত কর সুবিধা বহাল চায় বিটিএমএ। এত প্রণোদনা দিলেন সেক্টরটাকে গড়বার জন্য, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করবার জন্য। আমরা তো ফরওয়ার্ড লিঙ্কেজের সহায়ক, ওদের হচ্ছে 12%, যেটা যথাযথ কর্পোরেট ট্যাক্স। আমাদের তো হইলে হবে সর্বোচ্চ 10। নাইলে আপনি বিগত দিন আমাকে প্রণোদনা দিচ্ছেন কেন? ওদের সহায়ক হবার জন্য তো। এখন কেন জানি মনে হচ্ছে পলিসিগুলো এমন ভাবে নেওয়া হচ্ছে যে আমাদের দেশে বোধহয় সুতা টুতা আর অ্যাক্সেসরিজ তৈরি না করলেই চলবে। জানানো হয় প্রস্তাবিত বাজেটে বন্ড সুবিধায় 30% মূল্য সংযোজনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। এতে অপব্যবহার বাড়ার পাশাপাশি এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জে পড়বেন স্থানীয় উদ্যোক্তারা। এই যে আজকে 30% ভ্যালু এডিশনের কথা বলা হচ্ছে, আমরা জানি আমাদের জিএসপি প্লাস ফ্যাসিলিটিস নিতে গেলে আমাদের সেটাকে 50% করতে হবে, কিন্তু আমরা কি করছি? আমরা পিছন দিকে হাঁটছি। আমরা বলছি যে না, এখন ভ্যালিডেশনের দরকার নাই, আমরা যে কোনো ভাবে এক্সপোর্ট করতে চাই। নো, এটা একটা সাস্টেনেবল হতে পারে না। বিটিএম এর তথ্য অনুযায়ী জ্বালানি সংকট সহ উচ্চ ব্যাংক ঋণে 2019 সালের পর 7 বছরে সুতাকল বন্ধ হয়েছে 114টি, আর উৎপাদন সক্ষমতা কমেছে 60 ভাগের বেশি কারখানার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। আগামী কয়েক বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে অন্তত $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় সৌদি আরব।
এরই মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে $170 মিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। সবশেষ আজ 370 কোটি টাকায় চীন থেকে আনা 4টি গ্যান্ট্রি ক্রেন স্থাপন করেছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। শাখাউট টিভির ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর হয়ে ধীরগতিতে পতেঙ্গা উপকূলের দিকে এগিয়ে চলছে এমবি ল্যানহাই হং ইয়ান নামের জাহাজটি। বিশেষায়িত এ জাহাজে বহন করা হচ্ছে কন্টেনার উঠানামার কাজে ব্যবহৃত বিশাল আকৃতি 4টি গ্যান্ট্রি ক্রেন, যেটিতে ভেড়ার পর শনিবার সকাল থেকে পতেঙ্গা কন্টেনার টার্মিনালে শুরু হয়ে যায় চীন থেকে আমদানি করা এসব গ্যান্ট্রি ক্রেন স্থাপনের কাজ। উইদিন দ্য কনসেশন পিরিয়ড আমরা সেগুলোকে আনতে সক্ষম হয়েছি। সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন, যে আমরা টাইম ফ্রেমের মাঝখান থেকেই এই গ্যান্ট্রি ক্রেনগুলো নিয়ে আসতে পারছি। 2023 সালে 1200 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল পরিচালনার জন্য সৌদি আরবের প্রতিষ্ঠান আরএসজেটির কাছে হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে বছরের পিসিডিতে 2.5 লাখ কন্টেনার হ্যান্ডেলিং হলো। এই গ্যান্ট্রি ক্রেন স্থাপনের পর তা 5 লাখ কন্টেনার ছাড়িয়ে যাবে। শুধু পিসিটি নয়, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রকল্পে আগামী কয়েক বছরের মধ্যে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি। এই প্রজেক্টের বিনিয়োগ হচ্ছে $170 মিলিয়ন। তবে আমাদের আগামীর যে চিন্তাভাবনা আছে বাংলাদেশে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করার জন্য। চট্টগ্রাম বন্দরে প্রস্তুত করা এই টার্মিনাল পরিচালনায় 22 বছরের জন্য চুক্তিবদ্ধ সৌদি আরবের এই প্রতিষ্ঠানটি। তবে যন্ত্রপাতি বিনিয়োগ করতে হবে নিজেদের। চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এই পতেঙ্গা কন্টেনার টার্মিনাল ছিল মডেল টেস্ট। আর গত 2 বছর ধরে 2.5 লাখের বেশি কন্টেনার উঠানামা করে অনেকটা উত্তীর্ণ হয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল। এখন চোখ রয়েছে চট্টগ্রাম বন্দরের অন্যান্য মেগা প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীদের। চট্টগ্রামের পিসিটি থেকে কমল দে, সময় সংবাদ। G7 সম্মেলনে ছবি তোলাকে কেন্দ্র করে তুমুল বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোমে টেলিভিশনে দেয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন মেলোনি ছবি তুলতে তার কাছে রীতিমতো মিনতি করেছেন। মার্কিন প্রেসিডেন্টের দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে মেলোনি বলেছেন ইতালি কখনো কারো কাছে নতি স্বীকার করে না। 2 মিত্রের প্রকাশ্য বাকযুদ্ধ এখন বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। একটি ছবি, আর সেই ছবিকে কেন্দ্র করে 2 মিত্রের সম্পর্কে তৈরি হলো ফাটল। ফ্রান্সের G7 সম্মেলনে ট্রাম্প ইতালির টেলিভিশন চ্যানেল লা 7কে বলেন প্রধানমন্ত্রী মেলোনি তার সঙ্গে ছবি তুলতে এতটাই মরিয়া ছিলেন যে এক প্রকার মিনতি করেছেন। এ সময় তিনি তুলতে চাননি দাবি করে করোনা থেকেই ইতালির প্রধানমন্ত্রীর মিনতিতে সম্মত হওয়ার কথা জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে ইতালি জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেন মেলোনি। ট্রাম্পের বক্তব্যকে পুরোপুরি মনগড়া দাবি করে মিত্রদেশের প্রতি মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণে হতাশা ব্যক্ত করেন তিনি। জানান পশ্চিমের প্রতিপক্ষদের সঙ্গে ট্রাম্প যতটা নমনীয়, মিত্রদের সঙ্গে ততটা নন। একই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে ইতালির প্রধানমন্ত্রী বলেন তিনি এবং তার দেশ কখনো কারো কাছে অনুনয় বিনয় করে না। তবে থেমে থাকেননি ট্রাম্পও। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে আবারও মেলোনির বারবার ছবি তুলতে চাওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন তিনি। কারণ হিসেবে ইতালিতে মেলোনির জনপ্রিয়তা তলানিতে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র প্রতি বছর ইতালি ও ন্যাটো মিত্রদের সুরক্ষায় কোটি কোটি ডলার খরচ করছে দাবি করে ইরান যুদ্ধে ওয়াশিংটনকে রোমের রানওয়ে ব্যবহার ও তেহরানের পরমাণু সক্ষমতা অর্জন ঠেকাতে মেলোনি সরকার সমর্থন দেয়নি বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এতে মিত্রপক্ষের উপর যুক্তরাষ্ট্রের আস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। টানা 50 দিনের সরকার বিরোধী বিক্ষোভে কার্যত স্থবির হয়ে পড়া বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জরুরি অবস্থা ঘোষণা করেন। এর কয়েক ঘন্টা আগেই দেশটির প্রধান শ্রমিক সংগঠনের সঙ্গে একটি সমঝোতা চুক্তির ঘোষণা দিয়েছিল সরকার। জ্বালানি ভর্তুকি কমানোর সিদ্ধান্তের পর বলিভিয়ায় সংকটের সূত্রপাত। বাজেট ঘাটতি কমানো, ডলার সংকট মোকাবিলা এবং আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। পরে সরকার জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং বিতর্কিত ভূমি সংস্কার নীতির কিছু অংশ থেকে সরে এলেও বিক্ষোভ থামেনি। প্রেসিডেন্ট পাজের পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন। বড় পর্দায় জার্মানি আইভরি কোস্ট ম্যাচ উপভোগের প্রস্তুতি নিচ্ছেন বার্লিনের ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যাব তার কাছে।
আর কয়েক ঘন্টা পরেই জার্মানি বনাম আইভরি কোস্টের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে কানাডার টরন্টোতে, সেখানে আর একটু পরে অর্থাৎ মাত্র কয়েক ঘন্টা পরেই জার্মানি বনাম আইভরি কোস্টের যে খেলাটি অনুষ্ঠিত হবে কানাডার টরন্টোতে, সেটি নিয়ে জার্মানির যারা দর্শকরা রয়েছেন তারা কিন্তু এখনো মুখিয়ে আছেন। শুরু থেকেই অর্থাৎ বিশ্বকাপ যখন শুরু হচ্ছিল তখন জার্মানিকে নিয়ে তেমন একটা আশার সঞ্চার না হলেও, অর্থাৎ জার্মানিকে নিয়ে বড় সড়ো কোনো আশা না দেখলেও এখন কিন্তু কুরাসাওয়ার বিপক্ষে 7 গোলে জয়ের পরে জার্মানির যারা দর্শক রয়েছেন তারা কিন্তু মনের মধ্যে বড় রকমের স্বপ্ন দেখতে শুরু করেছেন। জার্মানির এই দলটি ফাইনালে পৌঁছবে, অর্থাৎ প্রথম ম্যাচে 7 গোলে জয়ের পরে এখন থেকে অর্থাৎ তারপরের থেকেই জার্মানির সাধারণ যারা ফুটবল প্রেমিকরা রয়েছেন তারা জুলিয়ান নাগলসম্যানের যে কোচিং সেটিতে তারা আসলে মুগ্ধ হয়েছেন। বিশেষ করে 2014 সালের পরে জার্মানির যে ফুটবল দলের মধ্যে যে একতা ছিল, যেটি নষ্ট হয়ে গেছিল, সেটিকে তিনি আবার নতুন করে গড়তে চেষ্টা করেছেন এবং জোশুয়া ক্রিমিশের নেতৃত্বে অর্থাৎ জার্মান দলের যে নেতৃত্বে যিনি রয়েছেন সেই জোশুয়া কিমিশ, তার নেতৃত্বে আসলে ফুটবল দলকে আবারও নতুন করে একসাথে করার চেষ্টা করেছেন। সমস্ত ফুটবল দলের নতুন যারা রয়েছেন এবং পুরনো যারা রয়েছেন, অভিজ্ঞ এবং নতুনত্বের মিশেলে দলটিকে আবার শক্তিশালী করার সর্বোত্তম চেষ্টা করেছেন জুলিয়ান নাগলসম্যান এবং সেই চেষ্টাটাই তিনি প্রথম ম্যাচে করে দেখিয়েছেন। সেক্ষেত্রে বলা যায় যে জার্মানির রক্ষণভাগ থেকে শুরু করে সেখানে জোনাথন থার রয়েছেন, আন্টোনিও রুডিগার রয়েছেন, জোশুয়া কিমিশ রয়েছেন এবং মধ্যমাঠে নতুনত্বের যে ব্যাপার, যেখানে টনি ক্রুজ খেলতেন সেই মধ্যমাঠে সেখানে ফেলিক্স, নেমচা এবং পাভলোভিচ, এছাড়া রয়েছেন রক্ষণভাগ থেকে শুরু করে মধ্যমাঠ এবং মধ্যমাঠের পরে যে ফরওয়ার্ড রয়েছে সেই ফরওয়ার্ডে কাই হ্যাভার্টজ, ভেটস এবং লেরয় জানি থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন দলটিকে আবার সামনের দিকে নেতৃত্ব দিতে এবং এই বিশ্বকাপে অন্তত ভালো একটি রেজাল্ট করার জন্য। সেখানে বলা হচ্ছে যে আসলে আজকের যে ম্যাচটি রয়েছে কিছুক্ষণ পরেই সেটি শুরু হবে কানাডার টরন্টোতে, সেখানে আইভরি কোস্টের বিরুদ্ধে দারুণ একটি ছন্দের এবং গতিময় ফুটবল খেলবে সেই আশাটিই করছেন। তবে এতটা সহজ নয়, বিশেষ করে চ্যাট জিপিটি বলছে আজকের ম্যাচে 2-1 গোলে জার্মানি জিতবে, কিন্তু বিষয়টি এতটা সহজ নয় সেটি মনে করছেন জার্মান যারা ফুটবল ফ্যানরা রয়েছেন তারা। সেক্ষেত্রে বলা যায় যে আসলে কেন সেটি সহজ হবে না, কারণ সেখানে আইভরি কোস্টের যেসব খেলোয়াড়রা রয়েছেন তাদের যেমন আন্তর্জাতিক পর্যায়ে ভালো অভিজ্ঞতা রয়েছে, একই সাথে তারা 2024-এ আফ্রিকান নেশনস কাপ জিতেছেন। আসলে তাদের যে দলটি রয়েছে সেখানে গতি এবং টেকনিক এবং একই সাথে শারীরিক যে সক্ষমতা সেটিকে আসলে বড় করে দেখছেন। বিশেষ করে তাদের মধ্যমাঠে রয়েছে ফ্রাঙ্কো কেসি, যিনি আসলে এই দলটির নেতৃত্ব দিচ্ছেন এবং সেখানে ওয়াহি রয়েছেন, সেখানে রয়েছেন ডিয়ালো এবং একই সাথে আক্রমণ ভাগের যে খেলোয়াড়টি যিনি জার্মানিতে খেলে থাকেন, জার্মান প্রথম বিভাগ ফুটবল লিগে অর্থাৎ বুন্ডেসলিগায় যিনি আইভরি লাইপজিগের দলের হয়ে খেলেন, সেই খেলোয়াড়টির নাম না বললেই নয়, তিনি হচ্ছেন ইয়ান ডিওনালো এবং তিনি এতটাই চমৎকার অর্থাৎ ডিওমন্ডো, এই ডিওমান্ডে তার খেলার যে গতি এবং তার খেলার যে ধরন, সেই খেলার গতিকে নিয়ে জার্মান ফুটবল ফ্যান্স যারা রয়েছেন তারা কিছুটা হলেও সমীহ দেখাবেন বলে মনে করছেন এখানকার যারা ফুটবল প্রেমিক রয়েছেন তারা। তবে সবচেয়ে বলা যায় যে জুলিয়ান নাগলসম্যান তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন এই যে জার্মান ফুটবল দলটি রয়েছে সেখানে যে মানবিক যে বিষয়টা এবং চরিত্র আনার এবং সেটি নৈতিক যে বিষয়গুলো রয়েছে সেখানে আনার চেষ্টা করেছেন এবং দলটিকে একতাবদ্ধ করার চেষ্টা করেছেন। সেই বিষয়টি কিন্তু জার্মান ফুটবল ফ্যান্স রয়েছে তাদের কাছে কিন্তু খুব ভালো লাগার যে বিষয়, তারা কিন্তু সেটা আমরা নানাভাবে জার্মান ফুটবল ফ্যান্সদের কাছ থেকে জানতে পেরেছি। তবে আজকের ম্যাচটি নিয়ে অনেক ফুটবল প্রেমীরাই মনে করছেন আজকের ম্যাচটি যদি তারা ভালোভাবে শেষ করতে পারেন, অর্থাৎ আইভরি কোস্টের বিরুদ্ধে যদি জয় নিয়ে মাঠ ছাড়তে পারেন, সেটি আসলে জার্মান ফুটবল দলের জন্য সবচেয়ে বড় পাওয়া হবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে। এবং একই সাথে অনেক ফুটবল ফ্যান্সরাই মনে করছেন এই দলটির প্রথম থেকে যেরকম খেলা উপহার দিয়ে যাচ্ছেন তাতে করে আসলে ফাইনালে পৌঁছে যাবে। তবে সবার আগে জার্মান ফুটবল দলের সবচেয়ে বড় যে শক্তি, সেই শক্তির জায়গাটা নতুনত্ব, গতিময় ফুটবল এবং জার্মান যে কৌশল। এখানে বড় কোনো সুপারস্টার নেই, সেখানেই সবচেয়ে বড় বিষয়। জুলিয়ান নাগলসম্যান বলেছেন অন্য ফুটবল দলে যেমন মেসি রয়েছেন, রোনাল্ডো রয়েছেন, হালান্ড রয়েছেন এবং অন্য ফুটবল দলের
যে বড় শক্তি অর্থাৎ কিলিয়ান এমবাপে, অনেক জার্মান ফুটবল ফ্যান্সরাই মনে করছেন আসলে ফ্রান্স কিংবা স্পেন চ্যাম্পিয়ন হবে, কিন্তু সেখানে জার্মান ফুটবল দলের যারা সমর্থক রয়েছেন প্রথম ম্যাচের পর থেকে, ক্রোয়েশিয়ার পর থেকে তারা কিন্তু বড়সড় স্বপ্ন দেখতে শুরু করেছেন। বলা যায় এই ফুটবল দলটি এখানে বড় কোনো সুপারস্টার নেই, তবে পুরো দলটাই সুপারস্টার। সে কারণেই তারা স্বপ্ন দেখছেন আগামীতে অর্থাৎ 2026-এর ফাইনালে জার্মানি পৌঁছবে, এবং আজকের ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বড় স্বপ্ন যেটি সেটি বৈতরণী পার হবে এমনটাই আশা করছেন জার্মান ফুটবল দলের সদস্যরা এবং জার্মান ফুটবল ফ্যান্সরা। তো এই ছিল আমার কাছে জার্মানি থেকে জার্মান ফুটবল দলের আজকের যে ম্যাচটি হবে তার সর্বশেষ। জার্মানির বার্লিন থেকে সহকর্মী বিটু বড়ুয়া। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারি নিয়ে ফিফার কাছে নালিশ জানালো আলজেরিয়া ফুটবল ফেডারেশন। লিওনেল মেসির আলোচিত ফাউলের পাশাপাশি ম্যাক অ্যালিস্টারের একটি ট্যাকলের বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে তারা। ওই দুটো ঘটনায় আলবিসেলেস্তেদের দুই তারকাকে কোনো কার্ড দেখানো হয়নি। রেফারিদের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখবে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন এস এম ইকবাল। লিওনেল মেসির বিরুদ্ধে ফিফায় নালিশ করেছে আলজেরিয়া। যেন তেন নালিশ নয়, একেবারে কাগজে কলমে লিখিত নালিশ। শুধু লিওনেল মেসি নন, একই অভিযোগ জমা পড়েছে ম্যাক অ্যালিস্টারের বিপক্ষেও। সেটা কি, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার পর 31 মিনিটে লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ককে একটি ফাউল করেন। পেছন থেকে তার বুটটা আলজেরিয়ান অধিনায়ক মান্ডির কাফ মাসেলে গিয়ে আঘাত করে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, কিন্তু রেফারি লিওনেল মেসিকে কোনো কার্ড দেখাননি। এমনকি ভিএআর প্রযুক্তিতেও লিওনেল মেসির বিরুদ্ধে আনা হয়নি কোনো অভিযোগ। রেফারি সেই ম্যাচটি পরিচালনা করে যান এবং ম্যাচের শেষের দিকে মাজার মুখে আঘাত করার অভিযোগ তুলেছে আলজেরিয়া ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে, এবং এই অভিযোগটিও তাৎক্ষণিকভাবে ফিল্ড রেফারি যিনি ছিলেন বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর এর মাধ্যমে কোথাও কোনো অভিযোগ ধরা পড়েনি। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ভিডিও বা রিপ্লাই সব কিছু অ্যানালাইসিস করে মস্ত বড় একটা ফাইল তৈরি করে ফিফার সদর দপ্তরে অভিযোগ জমা দিয়েছে আলজেরিয়া। ফিফা বিশ্বকাপে ফিফার যেই রেগুলেশন রয়েছে সেই রেগুলেশনের 14-6 ধারায় কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে এই ধরনের কোনো অভিযোগ যদি কোনো খেলোয়াড়ের উপর ওঠে সেটার সরাসরি দায় হচ্ছে রেফারির উপর। অর্থাৎ রেফারি যেই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে মাঠে নিয়েছেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে পরবর্তীতে ফিফা কিংবা অন্য কোথাও অভিযোগ করে এখান থেকে কোনো প্রতিকার পাওয়ার সুযোগ নেই। আর্জেন্টিনার হয়ে পরবর্তী ম্যাচগুলোতে লিওনেল মেসির খেলতে কোনো সমস্যা নেই, ম্যাক অ্যালিস্টারের মাঠে নামতে কোনো সমস্যা নেই, এমনকি তাদের কোনো ডিমেরিট পয়েন্টও দেওয়া হবে না ফিফার পক্ষ থেকে। তবে যে ফিল্ড রেফারি যারা ছিলেন বা ভিএআর এর দায়িত্বে যারা ছিলেন তাদের বিষয়টি বা তাদের পারফরমেন্সটি ফিফার যে রেফারিজ কমিটি রয়েছে তারা খতিয়ে দেখবে, তারা অ্যানালাইসিস করে দেখবে। ডালাস থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক ও কিংবদন্তি হকি খেলোয়াড় আব্দুস সাদেকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল, হকি কোচ ও সংগঠক হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। সাবেক হকি খেলোয়াড়রা বলেন, সাদেকের মতো খেলোয়াড় আর কখনো বাংলাদেশে জন্ম হবে না। একটা মানুষ বিভিন্ন চরিত্র, কখনো হকির টার্ফে আবার কখনো ফুটবল মাঠে নেতৃত্বের আর্মব্যান্ড নিয়ে দায়িত্ব পালন করেছেন। সতীর্থদের কোচিংয়ের পর সংগঠক হিসেবেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এতক্ষণ বলছিলাম আব্দুস সাদেকের কথা। ৭৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখা এই ব্যক্তি। শনিবার সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় ১ বছর ধরে নানা শারীরিক অসুস্থতার সঙ্গে লড়ছিলেন সাদেক। হকি প্রেম থাকলেও ফুটবলের প্রীতিও কম ছিল না সাদেকের। ১৯৬৫ সালে আজাদ স্পোর্টিং দিয়ে ঢাকার ফুটবলে পথ চলা শুরু। স্বাধীনতার পর ১৯৭২ সালে জন্ম নেওয়া আবাহনী ক্রীড়াচক্রের আর্মব্যান্ড পরে মাঠ মাতান তিনি। ৭ বছর আকাশী নীল জার্সিতে নেতৃত্বের সঙ্গে দলটির কোচিংও করিয়েছেন এই কিংবদন্তি ক্রীড়া ব্যক্তি। বাংলাদেশের হকির প্রাণকেন্দ্র আরমানিটোলা থেকে আব্দুস সাদেকের হকিতে হাতে খড়ি। ১৯৬৫ সালে তারা কয়েকজন বন্ধু মিলে গড়ে তোলেন কম্বাইন্ড হকি ক্লাব। এরপর টানা ৪ বছর ঢাকা হকি লিগের চ্যাম্পিয়ন হয় তাদের গড়া ক্লাবটি। মরহুম সাদেকের জানাজা শেষে সাবেক হকি খেলোয়াড়রা জানান, এমন প্লেয়ার আর পাবে না বাংলাদেশে আদৌ জন্মাবে কিনা এরকম প্লেয়ার। আমার হকি ব্যাপারে একটু সন্দেহ আছে।
তো আমরা সবার কাছে দোয়া থাকবে যে ওনার জন্য ওনাকে তো বেহেশত নসিব করুক। বাংলাদেশে জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন খেলোয়াড় যার নাম আমরা কখনোই মুছে ফেলতে পারবো না, এবং তার যে অবদান আমার মনে হয় যে এটা সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মানিত করা উচিত। রোববার সকাল 10:30টায় বনানী DOHS এর মাঠে দ্বিতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এই কিংবদন্তিকে চিরনিদ্রায় শায়িত করা হবে বনানী কবরস্থানে। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা। নারী টি-20 বিশ্বকাপের খবর। ইংল্যান্ডের মাটিতে দাপটে জয় পেল বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে 23 রানে হারিয়েছে টাইগ্রেসরা। নেদারল্যান্ডসকে হারিয়ে আসলে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তায় পায়নি জ্যোতির দল। এদিন সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষেও শুরুটা ভালো হয়নি। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র 13 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। তবে অধিনায়ক জ্যোতির 36, সুবহানার 22 ও স্বর্ণার মার্কোটে 39 রানের সুবাদে 6 উইকেটে 123 রান করে টাইগ্রেসরা। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতেই 49 রান তোলে পাকিস্তান। তবে এরপরেই স্পিনারদের ঝলক, নাহিদা ও মেঘলার ঘূর্ণিতে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে ফাতিমা সানার দল। দুজনই নেন 3টি করে উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 100 রান তুলতে সক্ষম হয় পাকিস্তানিরা। এর আগে 2014 টি-20 বিশ্বকাপে 2টি জয় পেয়েছিল বাংলাদেশ এক আসরে, সেটাই ছিল সর্বোচ্চ জয়ের রেকর্ড। এবার মাত্র 3 ম্যাচে খেলেই আগের রেকর্ড স্পর্শ করেছে লাল সবুজের প্রতিনিধিরা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মালয়েশিয়া দিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু কাল। 2টি সমঝোতা ছাড়াও শ্রমবাজারে নজর। কুয়ালালামপুর থেকেই যাবেন চীনে। 2টি চুক্তি সই সহ গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। দেশেও তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়। আশা প্রধানমন্ত্রীর। শিশুর বিকাশে কাজ করছে সরকার। পড়ালেখার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার তাগিদ। সাম্বার তালে জয় ফেরায় উচ্ছ্বাস ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরছেন নেইমার। নেদারল্যান্ডসের মুখোমুখি সুইডেন। জার্মানির সঙ্গে লড়বে আইভরি কোস্ট। এই ছিল রাত 11টার সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।